দেখো, আজ আমরা পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট নিয়ে আলোচনা করব। আমরা যখন রিপ্রোডাক্টিভ ফেজ পড়ছি ফ্লাওয়ারিং প্ল্যান্টসের ক্ষেত্রে, তো আমরা শুরুতেই বলেছিলাম যে সেখানে তিনটে ভাবে আমরা পড়বো, তিনটে ফেজে পড়বো আমরা। একটা প্রি ফার্টিলাইজেশন ইভেন্টস, একটা ফার্টিলাইজেশন এবং পোস্ট ফার্টিলাইজেশন। এর আগে পর্যন্ত মাইক্রো গ্যামেটোজেনেসিস এবং মেগা গ্যামেটোজেনেসিসের মাধ্যমে আমরা কিন্তু প্রি ফার্টিলাইজেশন ইভেন্ট দেখে নিয়েছি, এবং তারপর আমরা আগের ভিডিওতে আমরা ফার্টিলাইজেশন, ডাবল ফার্টিলাইজেশন, ট্রিপল ফিউশন এগুলোও দেখে নিয়েছি। আশা করি সেগুলো তোমরা দেখেছো। তো তারপরেই আমরা কিন্তু পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টে যাব। তার মানে ফার্টিলাইজেশনের পরে বা নিষেকের পরবর্তীতে কি ঘটনা ঘটছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই বলি যে এই পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টে দুটো ঘটনা ঘটবে, দুটো ঘটনা এখানে কিন্তু ঘটবে। একটা হলো এন্ডোস্পার্ম ফর্মেশন, এন্ডোস্পার্ম তৈরি হবে। তো এন্ডোস্পার্মটা কি? সেটা হলো যে ভ্রূণটা এখানে তৈরি হবে, দুটো জিনিস দেখো, একটা এন্ডোস্পার্ম ফর্মেশন আর একটা হলো এমব্রায়োজেনেসিস। তো এখানে টার্মেই বলছে এমব্রায়োজেনেসিস, তার মানে এমব্রায়ো তৈরি হবে। এমব্রায়ো মানে ভ্রূণ এবং জেনেসিস মানে উৎপাদন হওয়া, তার মানে ভ্রূণ উৎপাদনের পদ্ধতি। তো এখানে ভ্রূণ উৎপাদন হবে এবং এন্ডোস্পার্ম ফর্মেশন হবে। তো প্রথমেই একটা কথা বলি, আমরা পড়ছি সপুষ্পক উদ্ভিদের দিনিশেক। তো মানে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, সেক্ষেত্রে কি এক্ষেত্রে এন্ডোস্পার্ম ফর্মেশনটা আগে হবে, তারপরে কিন্তু এমব্রায়ো ফর্মেশন হবে। বুঝতে পারছো কি বলছি? আগে এন্ডোস্পার্ম ফর্মেশন হবে। তার কারণ কি, যে এমব্রায়োটা তৈরি হবে এই এমব্রায়োটার খাবার হিসাবে তৈরি হবে এন্ডোস্পার্ম। তার মানে যদি আগে টোটাল খাবারটা তৈরি হয়ে না থাকে, তাহলে এমব্রায়ো তৈরি করতে গেলে আমরা একটু পরেই দেখব এমব্রায়ো ফর্মেশন পদ্ধতিটা। তো সেক্ষেত্রে প্রচুর পরিমাণে সেল ডিভিশন করানোর ব্যাপার রয়েছে। আর প্রচুর পরিমাণে সেল ডিভিশন করানো মানে প্রচুর এনার্জি লাগার ব্যাপার আছে, এবং এনার্জি মানে খাবার পাওয়ার ব্যাপার রয়েছে। তো সেক্ষেত্রে এন্ডোস্পার্মটা কিন্তু আগে থেকেই লাগবে। সুতরাং এন্ডোস্পার্ম ফর্মেশন আগে হবে, তারপরে কিন্তু এমব্রায়োজেনেসিসের ঘটনাটা ঘটবে। তো এখানে এমব্রায়োজেনেসিসে আমরা দুটো ঘটনা দেখব, একটা হলো মোনোকটের ক্ষেত্রে আর একটা হলো ডাইকটের ক্ষেত্রে। দুটো ঘটনা আমরা দেখব। হ্যাঁ, তো এই এমব্রায়ো ফর্মেশন ডাইকটের ক্ষেত্রে এবং মোনোকটের ক্ষেত্রে আমরা আলাদাভাবে ভিডিওতে দেখব। তো এখানে যে ঘটনাগুলো ঘটবে, তো প্রথমেই বলে রাখি আগে এন্ডোস্পার্ম ফর্মেশন তারপরে এমব্রায়োজেনেসিস, কিন্তু আমরা আগে ডাইকটের যে এমব্রায়ো ফর্মেশন, সেই এমব্রায়ো ফর্মেশনটা দেখে নেব, তারপরে আমরা মোনোকটের এমব্রায়ো ফর্মেশনটা দেখে নেব, এবং তারপরে আমরা এন্ডোস্পার্ম ফর্মেশন কীভাবে হচ্ছে সেটা দেখব। কিন্তু আমি বলে রাখছি বারবার, যখন ঘটনা ঘটে তখন কিন্তু এন্ডোস্পার্ম ফর্মেশনটা আগে হয়, তারপরে এমব্রায়ো ফর্মেশন হয়। এখানে আমরা আমাদের সুবিধার্থে আমরা কিন্তু আগে এমব্রায়োজেনেসিসটা পড়ে নেব। আশা করি বুঝতে পারছো কী হবে। তো এখানে দুটো জিনিস বলার, এখানে দেখো ডবল ফার্টিলাইজেশন, ট্রিপল ফিউশন যেহেতু আমরা পড়ে ফেলেছি, তো আমরা এখনও পর্যন্ত দেখেছি যে এখানে যে হ্যাপ্লয়েড এগটা ছিল, সেই হ্যাপ্লয়েড এগ এবং এখানে দুটো নিউক্লিয়াস ছিল, পোলার নিউক্লিয়াই বলছিলাম। তো পোলার নিউক্লিয়াইটা ফিউজ করেছিল, এখানে টুয়েন হয়েছিল ডেফিনেটিভ নিউক্লিয়াস। এরপর এখানে পোলেন টিউব প্রবেশ করার পর যে মেল নিউক্লিয়াসটা একটা এখানে ফিউজ করেছিল, আর একটা মেল নিউক্লিয়াস এখানে ফিউজ করেছিল। তো আলটিমেট যা হয়েছিল সেটা হলো এখানে 3N একটা সেল বা একটা নিউক্লিয়াস, যেখানে ট্রিপ্লয়েড নিউক্লিয়াস রয়েছে, আর 2N রয়েছে ডিপ্লয়েড নিউক্লিয়াস। যে 3N নিউক্লিয়াস, এটা থেকে তৈরি হবে আলটিমেট এন্ডোস্পার্ম। আমরা পড়ব পরবর্তী ভিডিওতে এন্ডোস্পার্ম। আর এটা যেটা 2N হয়েছে, এটা অবশ্যই জাইগোট হয়েছে। আমরা এটাকে ভেজিটেটিভ ফার্টিলাইজেশন, এটাকে রিপ্রোডাক্টিভ ফার্টিলাইজেশন বলেছিলাম। তো এই জাইগোট থেকেই আলটিমেট তৈরি হবে এমব্রায়ো। ঠিক আছে, খুব ভালো করে বুঝবে, কারণ আমরা আজকে যেটা পড়তে চলেছি সেটা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়। এমনি ওভারঅল সহজ হলেও খুব গোলাবে। বিভিন্ন পোর্শন নিয়ে কিন্তু প্রচণ্ড কনফিউশন হবে
সেই জন্য বারবার বলছি খুব ভালো করে বুঝে রাখবে আমরা ঠিক কীভাবে পড়তে চলেছি। এখানে দেখো একটা ব্যাপার বলে রাখি, সেটা হলো যখন আমরা এমব্রায়ো স্যাকটা ভেতরে এঁকেছি তাহলে বাইরের দিকে আমরা একটা ইন্টিগুমেন্ট এঁকে দিলে আমরা এটা ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে যে এটা মাইক্রোপাইল রিজিয়ন, এটা চালাজাল রিজিয়ন। এই রিজিয়নটা মাইক্রোপাইল রিজিয়ন, তাহলে এই রিজিয়নটা হলো চালাজাল রিজিয়ন। তো চালাজাল রিজিয়ন এবং মাইক্রোপাইল রিজিয়ন এই দুটো জায়গাকে আগে ফোকাস করে নিতে হবে। আমি বারবার বলছি এই জাইগোটটার ডেভেলপমেন্ট আমরা দেখব, মানে এমব্রায়ো ফর্মেশন আমরা দেখব, এটা পরে দেখছি, এখন নয়, পরে দেখছি। কিন্তু এই ডেভেলপমেন্টটা দেখতে গেলে আমাদের মাইক্রোপাইলার এন্ড কোনটা, চালাজাল এন্ড কোনটা, সেটা কিন্তু ভালো করে ক্লিয়ারলি আইডিয়া থাকতে হবে। এবং আমরা বিভিন্ন ধরনের মানে ওভিউলের কথা দেখেছি, হ্যাঁ, তো সেখানে অর্থোটোপাস, অ্যানাটোপাস, ক্যাম্পাইলোটোপাস, অ্যাম্ফিটোপাস এরকমের কিন্তু অনেক দেখেছি। আমরা কিন্তু অর্থোটোপাস ওভিউল নিয়ে আলোচনা করব। তো বিভিন্নভাবে আলোচনা করা যেতে পারে, কিন্তু ওই যে বললাম বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে থাকবে এবং সবই ঠিক আছে এমন নয় যে ভুল আছে, কিন্তু ছবিটা যখনই উল্টে দেবে তখনই কিন্তু সমস্ত হিসাব উল্টে যাবে। তো সেই জন্য বারবার বলছি কোনো রকম কনফিউশন না রেখে খুব ভালো করে ধীরে ধীরে বুঝতে থাকবে যে এখানে যে জাইগোটটা এখানে ফর্ম করেছিল একটা সিঙ্গেল সেল ডিপ্লয়েড জাইগোট, সেই জাইগোটটা একটা সেল থেকে কিভাবে বহু সেল মানে বহু কোষযুক্ত এমব্রায়োতে পরিণত হচ্ছে। এবং এখানে যত ডিভিশন হবে, জাইগোট থেকে এমব্রায়ো হতে গেলে যত ডিভিশন হবে সমস্ত ডিভিশনই কিন্তু মাইটোটিক ডিভিশন। কোনো রকম বলার কোনো আর দ্বিতীয়বার কোনো অপশান থাকছে না। প্রথমেই বলে রাখছি যত ডিভিশন আমরা দেখব সমস্ত ডিভিশনই কিন্তু মাইটোটিক ডিভিশন, ঠিক আছে? তো আমরা এটা মুছে দিচ্ছি। তো আমরা এরপরে যেটা পড়তে চলেছি সেটা হলো ডাইকট বা দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে যে ভ্রূণ, সেই ভ্রূণের পরিস্ফুটন কী করা হয়, তার মানে দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে এই এমব্রায়ো বা ভ্রূণ কীভাবে তৈরি হয়। দেখো এখানে আমরা ক্রুসিফেরি ফ্যামিলির ক্যাপসেলা বার্সা, এটি গাছের নাম, সেই গাছের অবশ্যই দ্বিবীজপত্রী উদ্ভিদ, সেই গাছের ক্ষেত্রে আমরা এমব্রায়ো ফর্মেশন দেখব। তো প্রথমেই বলি এই ডাইগট প্ল্যান্টের ক্ষেত্রে এমব্রায়ো ফর্মেশনের যে প্রসেস আমরা করব, এই প্রসেসটা মানে এতটাই বড় যে এই বোর্ডটা অনেকটা ছোট পড়ে যাবে, ঠিক আছে? সেই জন্য স্টেপ বাই স্টেপ বোঝাতে হবে। এমনও হতে পারে শেষ পর্যন্ত গিয়ে আগেরগুলো মুছে দিয়ে তারপরে পরের স্টেজটা আঁকতে হতে পারে, ঠিক আছে? সেই জন্য প্রথম থেকে ভালো করে বুঝে বুঝে ব্যাপারটা পড়বে এবং দরকার হলে খাতায় লিখে নিয়েও কিন্তু পড়তে পারো, কারণ স্টেপ কিন্তু মুছতে হবে। তো প্রথমেই দেখো যেটা বলছি আমি, যে এখানে যেটা সেলটা প্রথমে আছে অবশ্যই জাইগোট। ভিডিওটা প্রথম থেকে দেখছো অবশ্যই বুঝতে পারছো এটা জাইগোট মানে কোন অংশটার কথা বলছি। তো এই জাইগোটটার প্রথম ডিভিশন হবে। এই ডিভিশনগুলো খুব গুরুত্বপূর্ণ, তার কারণ এখানে কোনটা ট্রান্সভার্স ডিভিশন হচ্ছে, কোনটা লঙ্গিটিউডিনাল ডিভিশন হচ্ছে, কোনটা ভার্টিক্যাল ডিভিশন হচ্ছে, কখন পেরিক্লিনাল ডিভিশন হচ্ছে, এই ডিভিশনগুলো বোঝাই কিন্তু এখানে মেন জিনিস। তো সেইভাবে ভাবতে থাকবে। তো যে জাইগোটটা একটা সিঙ্গেল সেলড একটা ডিপ্লয়েড সেল ছিল, এক কোষই ছিল জাইগোটটা, এই জাইগোটটার প্রথমে একবার সিঙ্গেল ডিভিশন হলো এবং সেটা অবশ্যই ট্রান্সভার্স ডিভিশন এবং আনইকুয়াল দুটো সেল তৈরি হয়েছে। আনইকুয়াল দুটো সেল, আমি এই জায়গাগুলো মুছবো জাস্ট প্রথমবার বলার জন্য, কিন্তু এই জায়গাগুলোকে রাখছি, পরে পরে একটু মাথায় রাখতে হবে, এগুলোকে মুছে দিয়ে এগিয়ে যেতে হবে কারণ একটু লেন্দি আছে। আমি ওপরের সমস্ত অংশও কিন্তু মুছবো। তার মানে কী বললাম, জাইগোট মানে যেটা বলছি আমরা, যে এখানে যে জাইগোটটা ছিল, এই যে জাইগোটটা ছিল সেই জাইগোটটার একটা ট্রান্সভার্স ডিভিশন হলো। ট্রান্সভার্স ডিভিশন হওয়ার ফলে কী হচ্ছে, এই দিকটা মাইক্রোপাইলার এন্ড, আমরা বুঝতেই পারছি এই দিকটা মাইক্রোপাইলার এন্ড এবং এই সাইডটা চালাজাল এন্ড। তাহলে এই মাইক্রোপাইলার রিজিয়নের যে সেল, সেই সেলটা হলো এখানে বেসাল সেল। দেখো মাইক্রোপাইলার রিজিয়ন এখানে বলা আছে এম লিখে, মাইক্রোপাইলার রিজিয়নের যে সেল সেটা এখানে বেসাল সেল এবং যেটাকে আমরা সাসপেন্সার সেল বলছি। কেন সাসপেন্সার সেল বলছি, তার কারণ সাসপেন্সার বলে একটি অংশ এখানে তৈরি হবে, ঠিক আছে? আর নিচের দিকে যে সেলটা হয়েছে সেটাকে আমরা বলছি টার্মিনাল সেল বা প্রান্তীয় কোষ বা
এমব্রায়োনাল সেল। তার কারণ এই টার্মিনাল সেল থেকে তৈরি হবে এমব্রায়ো, যেটা রয়েছে চালাজাল রিজিয়নের দিকে। ভালো করে মাথায় রাখবে। তারপরে মাইক্রোপাইলার রিজিয়নের দিকে বেসাল সেল বা সাসপেন্সার সেল, এবং চালাজাল রিজিয়নের দিকে টার্মিনাল সেল বা এমব্রায়োনাল সেল। এখন কি হবে, ছবিগুলো উল্টে যেতে পারে, বিভিন্ন বইয়ে ছবিটা ঠিক উল্টে যাবে। উল্টে যাবে মানে কি বলছি, তখন আমরা যেমন অ্যানাট্রোপাস ওভিউলের কথা, আমরা অর্থোট্রোপাস ওভিউলের কথা বলছি না, তখন তারা অ্যানাট্রোপাস ওভিউলের কথা হয়তো পড়াচ্ছে। তো সেক্ষেত্রে কী হবে, যখন আমার ওভিউলটা যখন মাইক্রোপাইলার রিজিয়নটা যখন এইভাবে থাকছে তখন কিন্তু ব্যাপারটা একই রকম হচ্ছে। তুমি মাইক্রোপাইলার রিজিয়নের রেসপেক্টে এবং চালাজাল রিজিয়নের রেসপেক্টে কিন্তু ব্যাপারটা হবে। তখনও এখানে যখন আমরা সেল দেখব তখনও মাইক্রোপাইলার রিজিয়নের দিকে, ভালো করে ভেবে দেখো, মাইক্রোপাইলার রিজিয়নের দিকে কিন্তু বড় সেলটা তৈরি হয়েছে, মানে বেসাল সেলটা তৈরি হয়েছে। তার মানে তখন বেসাল সেলটা আমরা এইভাবে লিখব আর টার্মিনাল সেলটা এইভাবে লিখব। ছবিটা শুধুমাত্র এই ছবিটা যখন তুলে আনবো, এই ভেতরের জায়গোটের ছবি যখন তুলে আনবো, তখন ছবিটা এরকম লাগতে আরম্ভ করবে যে এটা টার্মিনাল সেল, এটা বেসাল সেল। দেখো ঠিক এই ছবিটা বা এই ছবিটার উল্টো ঘটনা হয়ে গেল। তখন এখান থেকেই আমাদের কিন্তু মাথা ঘুরতে আরম্ভ করবে, আর বুঝে উঠতে পারবো না যে কিভাবে ব্যাপারটা হচ্ছে। ঠিক আছে, বারবার বলছি। তো সেই জায়গাতে এটা হোক আমাদের কোনো অসুবিধা নেই। আমরা যদি ভাবি যে এই ছবিটা দেখছি তাহলে ঠিক আছে, চলো এইটা বুঝছি। আর যদি এইটা হয় তাহলে এইটা যা বলছি তার জাস্ট উল্টোটা হবে, সবই ছবিটা উল্টে যাবে। এই ব্যাস পার্থক্যটা রয়েছে, এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিতে হবে। তোমাকে মাইক্রোপাইলার এন্ড বা চালাজাল এন্ড এইভাবে হিসাব করতে হবে। আর তোমার মনে যে কোনো একটা ছবিকে প্রথম থেকে সেট করে নিতে হবে, হয় এটা না হয় এটা, যে কোনো একটা নিয়ে ভাববো, দুটো নিয়ে কখনোই ভাববো না, তাহলেই কিন্তু ব্যাপারটা সব গোলাতে আরম্ভ করবে। তো আমি এখানে গোটা জিনিসটাই কিন্তু এই ওভিউলের রেসপেক্টে বোঝাচ্ছি। তার মানে উপরে মাইক্রোপাইলার এন্ড আছে এবং নিচে চালাজাল এন্ড আছে, এইভাবেই কিন্তু আমি বোঝাচ্ছি। এই ছবিটা আমি নিচ্ছি না। তো এখানে গোটা ব্যাপারটা কিন্তু আমরা সেইভাবেই বুঝবো। তো আমরা এই অংশগুলো মুছবো। মাথায় রাখো, মাইক্রোপাইলার এন্ডের দিকে বেসাল সেল রয়েছে এবং চালাজাল এন্ডের দিকে টার্মিনাল সেল রয়েছে। আমি আরও কিছুক্ষণ রাখছি, উপরের অংশগুলো কিন্তু আমি মুছছি। দেখো, বোঝার সুবিধার্থে আমরা কিন্তু এখান থেকে কালারটাকে আলাদা করে নেব। যেটা টার্মিনাল সেল বলছি, যেটা থেকে আলটিমেট এমব্রায়ো তৈরি হবে, সেই সেলটা কিন্তু আমরা এখন থেকে গ্রিন কালারে আঁকতে শুরু করছি। এবং যেটা বেসাল সেল, যেটা থেকে সাসপেন্সার তৈরি হবে, পরবর্তীকালে বুঝবে যে সাসপেন্সারের কাজটা কী অ্যাকচুয়ালি। আগে বোঝানোটা হোক, তাহলে বুঝতে পারবে আস্তে আস্তে। সেটা থেকে সাসপেন্সার তৈরি হবে, সেটা আমরা ব্লু কালারে আঁকছি। তাহলে প্রথমে দেখো, যেটা বেসাল সেল ছিল মাইক্রোপাইলার এন্ডের দিকে, যে বেসাল সেলটা ছিল, যেটা ভিত্তি তৈরি করবে, একটা বেস তৈরি করবে, সেই জন্য এখানকার সেলটার নাম বেসাল সেল। তো এই বেসাল যে সেল, সেই বেসাল সেলটা দেখো প্রথম একবার ট্রান্সভার্স ডিভিশন হয়েছে। খুব ভালো করে বুঝবে, বেসাল সেলটার প্রথমে আবার ট্রান্সভার্স ডিভিশন হচ্ছে। তো ট্রান্সভার্স ডিভিশন বা অনুপ্রস্থ বিভাজন হওয়ার জন্য দুটো সেল তৈরি হলো। আমরা যে কোনো একটা জায়গা, আমরা প্রথমে উপরে বেসাল সেলের গল্পটা পুরোটা শুনে নেব, তারপরে টার্মিনাল সেলের আমরা ডিভিশনগুলো শুনবো। এমন নয় যে ওটা আগে হয়ে গেল এটা পরে হলে, এমন নয়, দুটো কিন্তু একসঙ্গে চলতে থাকে সাইমালটেনাসলি। এখানে কিন্তু আমরা যে কোনো একটা সাইড বুঝে নিলে আমাদেরকে বুঝতে অনেক সুবিধা হবে। তো এই ঘটনা পর্যন্ত আমি দুটোই বলে দিচ্ছি। সেটা হলো বেসাল সেল, যেটা সেই বেসাল সেলটার একটা ট্রান্সভার্স ডিভিশন হবে। দেখো, ট্রান্সভার্স ডিভিশন মানে এইরকম ডিভিশন, ট্রান্সভার্স ডিভিশন হওয়ার জন্য সেখানে দুটো সেলে পরিণত হবে। এবং যেটার টার্মিনাল সেল, সেটার একটা ভার্টিক্যাল ডিভিশন হবে, যেটাকে আমরা লঙ্গিটিউডিনাল ডিভিশন বলি, সেরকম টাইপের ভার্টিক্যাল ডিভিশন, এরকম বলে ভার্টিক্যাল বলছি। তো ভার্টিক্যাল ডিভিশন হবে, যার ফলে এখানে দুটো সেল তৈরি হবে। তো এখানে চারটে সেল তৈরি হয়েছে। তো এটাকে টি শেপড স্ট্রাকচার বলে। অনেকে ব্যাপারটা কীরকম, টি শেপড কেন বলছি, এটা অ্যাকচুয়ালি এই ছবিগুলো যখন আমরা উল্টাই বিভিন্ন জায়গায়, কি তাহলে উপরের জায়গায় দুটো সেল থাকবে আর নিচের জায়গায় এরকম দুটো সেল থাকবে, ঠিক আছে। তো এই যে স্ট্রাকচারটা যদি উল্টে দিয়ে, বারবার বলছি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আছে, এটা যদি উল্টে দিয়ে আমরা মানে মাইক্রোপাইলেনটাকে এই নিচে দিয়ে রেখে চার্জার দিকে উপর দিকে তুলি, তাহলে সেক্ষেত্রে কিন্তু এরকম ছবিটা আসবে, সেটাকে টি শেপ স্ট্রাকচার। এখানেও আমরা টি শেপ স্ট্রাকচারে লিখবো, কোনো অসুবিধা নেই। তো তার মানে কি হলো, যেটা বেসাল সেল ছিল সেটার একবার ট্রান্সভার্স সেকশন হলো, এবং যেটা টার্মিনাল সেল ছিল সেটার লঙ্গিটিউডিনাল সেকশন হলো।
এরপরে যে বেসাল সেলটা আছে সেই বেসাল সেলটা কিন্তু কন্টিনিউয়াসলি মানে 7 থেকে 10টা কোষযুক্ত, এই উপরের দিকের অংশটা 7 থেকে 10টা কোষযুক্ত একটা লম্বা দণ্ডে পরিণত হবে, এবং যেটার জন্য তোমার ডিভিশনটা সবসময় ট্রান্সভার্সই করতে হবে। তার কারণ কি, এই অংশটাকে লম্বায় বাড়াতে হবে। তাহলে একটা সেল থেকে দুটো সেল, দুটো থেকে চারটে সেল, চারটে থেকে 8টা সেল এরমই যদি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু লম্বায় বাড়ার যে ব্যাপারটা সেই গল্পটা কিন্তু রয়েছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, এখানে যে এমব্রায়োটা তৈরি হচ্ছে এই ভেতরের অংশ রয়েছে এন্ডোস্পার্ম, এই ভেতরের অংশ রয়েছে এন্ডোস্পার্মের মধ্যে রয়েছে খাবার। তাহলে এখানে যখন ভ্রূণটা ডেভেলপ করছে, ওপর দিকে সাসপেন্সারটা তৈরি হচ্ছে আর নিচের দিকে ভ্রূণটা তৈরি হবে। তাহলে এই সাসপেন্সারটা যত লম্বা হবে, ভ্রূণটাকে তত খাবারের মধ্যে গেঁথে দিতে পারবে, তত এই ভ্রূণটা, সোজা বাংলায় বলতে গেলে, তত এই ভ্রূণটা চারিপাশ থেকে খাবার পাবে। তার মানে এই সাসপেন্সারের যে ডিভিশন, সেই ডিভিশনটা অবভিয়াসলি ট্রান্সভার্স ডিভিশন হতে হবে বারবার, এবং যত ট্রান্সভার্স ডিভিশন হবে, এটা যদি আরও ট্রান্সভার্স ডিভিশন হয় তাহলে আরও এটা নিচের দিকে নামবে। ফলে এখানে যদি ভ্রূণটা তৈরি হয়, সেই ভ্রূণটা আরও নিচে থেকে এন্ডোস্পার্মের খাবারগুলো খেতে থাকবে বা পেতে থাকবে। তো সেই হিসাবে কিন্তু এইটা সাসপেন্সার সেল আর এটা এমব্রায়ো তৈরি হবে। এই জিনিসটা অ্যাকচুয়ালি এখানে আমরা দেখব, সেটা কীভাবে হচ্ছে সেটা দেখব। তার মানে সাসপেন্সার রিজিয়ান কিন্তু আমাদেরকে লম্বা করতে হবে। তো এই সাসপেন্সার রিজিয়ান যখন লম্বা হবে, আমরা দেখে নিই পরবর্তী ছবিটা কেমন আসছে। তো এই জায়গায় দেখো, এরপরে আমরা যেমন বলছিলাম যে বেসাল সেলটার ডেভেলপমেন্ট আমরা এখানে দেখছি। তো বেসাল সেলটার ক্ষেত্রে যেটা দুটো সেল ছিল, সেই সেলটাই কিন্তু এখন 7 থেকে 10 কোষযুক্ত সাসপেন্সারে পরিণত হয়েছে। ব্লু কালারটা খেয়াল রাখবে। তার মানে এখান থেকে এই পর্যন্ত এই গোটা জায়গাটা হলো সাসপেন্সার। যে সাসপেন্সার রিজিয়নটা দেখো বারবার ট্রান্সভার্স ডিভিশন হয়ে আলটিমেট কিন্তু এই 7 থেকে 10 কোষযুক্ত একটা সাসপেন্সার তৈরি হয়েছে। এখান থেকে এখান পর্যন্ত গোটাটাই কিন্তু সাসপেন্সার রিজিয়নের যে একদম টপমোস্ট সেলটা রয়েছে, একদম যেখান থেকে শুরু হচ্ছে, সেটাকে বলা হয় হস্টোরিয়া। দেখো বাকি সেলগুলোর থেকে কিন্তু এটা অনেক বড় হয়েছে এবং একটা গোল মতো একটা স্ট্রাকচার এসছে, যেটাকে হস্টোরিয়া বলা হয়। এই হস্টোরিয়াটা কিন্তু বেস যে সাসপেন্সারের একদম টপমোস্ট সেলটা, সেটা কনভার্ট হচ্ছে। এবং একদম সাসপেন্সারের সবচেয়ে নিচের যে সেলটা, যেটা একদম টার্মিনাল সেলের সঙ্গে লেগে রয়েছে, টার্মিনাল সেলের সঙ্গে এখনও পর্যন্ত ডিভিশনটা দেখায়নি। তো টার্মিনাল সেলের সঙ্গে যেটা রয়েছে বা এমব্রায়ো ফর্মেশন হবে যেটা অংশটা থাকে তার গায়ে, তার সঙ্গে সঙ্গে লেগে রয়েছে যে রিজিয়নটা, যে সেলটা, পার্টিকুলার একটা সেল, সেই সেলটাকে বলা হচ্ছে হাইপোফাইসিস। এই হাইপোফাইসিস থেকে পরবর্তীতে রুট ক্যাপ তৈরি হবে। রুটের মূলের সামনে যে ক্যাপ বা টুপির মতো অংশ থাকে, সেই রুট ক্যাপ তৈরি হবে এই হাইপোফাইসিস রিজিয়ন থেকে। এবং আগের ছবিতে দেখলে যে বললাম যে এই রিজিয়নটা যত লেন্থে বাড়বে, তত কিন্তু এই অংশ থেকে ভ্রূণ তৈরি হবে, সেটা নিচের দিকে এন্ডোস্পার্মের মধ্যে গেঁথে যাবে তত বেশি করে। সেই জন্য এর ডিভিশন কিন্তু আরও পরবর্তীতে হবে, কিন্তু এই জিনিসটা বুঝে রাখলে এটা একই থাকছে। উপরের সেলটা হস্টোরিয়া, একদম শেষের সাসপেন্সারের সেলটা হলো হাইপোফাইসিস। গোটাটাই কিন্তু সাসপেন্সারের মধ্যেই পড়ে। একটা জিনিস সেটা বলা হয়নি, সেটা হলো এই যে ডাবল ফার্টিলাইজেশনের পর যে জাইগোট ফর্ম করেছিল, এই জাইগোটটা যে সঙ্গে সঙ্গে যে আবার এরকম এমব্রায়ো ফর্মেশনে যাবে এমন ব্যাপার নয়। তার কারণ কি, এখানে ফেভারেবল আনফেভারেবল দুটো কন্ডিশন থাকে। তো নর্মালি কি হয়, যখন কন্ডিশনটা আনফেভারেবলে আসছে, তখন কি হয়, এই জাইগোটটার চারিপাশে একটা লেয়ার তৈরি হয় এবং এটা কিন্তু একটা সুপ্ত অবস্থায় চলে যায়, যেটাকে বলা হয় পুস্পোর বলা হয়। তাহলে এই জাইগোটটা যখন ডাবল ফার্টিলাইজেশনের ফলে তৈরি হলো, প্রথমে কিন্তু কন্ডিশনটা যদি আনফেভারেবল থাকে, কারণ কখনোই একটা বীজ যখন তৈরি হচ্ছে সেটা কিন্তু একটা সুপ্ত অবস্থা থাকেই সবসময়। সিড ডরমেন্সির ব্যাপারে আমরা শুনেছি ক্লাস 11-এ।
তো সেখানে কন্ডিশন যদি আনফেভারেবল হয় তখন কিন্তু তার বাইরের দিকে জাইগোটটার বাইরের দিকে একটা লেয়ার তৈরি হয় এবং যে লেয়ারটাকে ঘিরে এটা এখন একটা সুপ্ত অবস্থায় চলে গেছে, যেটাকে আমরা উস্পোর বলছি। এবার এখান থেকে যখন ডেভেলপমেন্টটা শুরু করেছি, কন্ডিশনটা অবশ্যই ফেভারেবল। যখন ফেভারেবল কন্ডিশন, তখন সেই ফেভারেবল কন্ডিশন থেকে জাইগোটটা এই যে ডিভিশন চলছে এই ডিভিশনগুলো করতে শুরু করছে। ব্যাস, একটু মিস হয়েছিল, তো এটা বলে দিলাম। তাহলে বাকি সব কিন্তু একই চলছে, যেমন বলছি তেমনই চলছে। তো আমরা যে বেসাল সেলের ডেভেলপমেন্ট, সেই বেসাল সেলের ডেভেলপমেন্টটা কিন্তু আমরা দেখে নিলাম, যেখানে কিন্তু সবকটা ডিভিশনই হলো ট্রান্সভার্স ডিভিশন। এ পর্যন্ত ঠিক আছে আশা করি। এরপর আমরা এখানে যে নিচের মানে টার্মিনাল সেল যেটা বলছিলাম, যেটা চালাজাল টুয়ার্ডস চালাজাল আছে, সেই টার্মিনাল সেলের কী ধরনের ডিভিশন হয় সেই ডিভিশনগুলো আমরা দেখব। তো প্রথমে ডিভিশনটা দেখো, এখানে কিন্তু প্রথম যে ডিভিশনটা হয় সেটা হলো একটা লঙ্গিচুডিনাল ডিভিশন। একটা লঙ্গিচুডিনাল ডিভিশন কিন্তু এখানে প্রথমেই হয় এবং এই লঙ্গিচুডিনাল ডিভিশনের সঙ্গে সঙ্গে কী হলো, এটা দুটো সেলে পরিণত হলো। তাহলে এখানে খেয়াল রাখার বিষয় দেখো, যখন উপরের দিকটায় যখন ট্রান্সভার্স ডিভিশন হচ্ছিল প্রথম ডিভিশনটা, নিচেরটাই কিন্তু প্রথম ডিভিশনটা লঙ্গিচুডিনাল ডিভিশন হলো। তো এখান থেকে খুব গুরুত্বপূর্ণ। এবং এরপর কি হয়, এরপরে এই যে টু সেলড যে স্টেজ, সেই টু সেলড স্টেজটা কিন্তু 4 সেল স্টেজে কনভার্ট হয়ে যায়। 4 কোষযুক্ত একটা গঠন কিন্তু এখানে আনতে শুরু করে। এবং এই যে 4 কোষযুক্ত অবস্থাটা, যেটাকে বলা হয় কোয়াড্রেন্ট, এই 4 কোষযুক্ত অবস্থাকে কোয়াড্রেন্ট বলা হয়। দেখো এখানে জায়গাটার শর্টেজের জন্য আমরা কিন্তু দু একটা স্টেপ কিন্তু এখানে ডাইরেক্টলি বুঝিয়ে দিচ্ছি। সেই স্টেপগুলো কিন্তু যে স্টেপ বাই স্টেপ ছবিতে আসছে এমন নয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে এখানে যে 4 সেলড যে স্টেজ, যাকে আমরা কোয়াড্রেন্ট মানে হলো 4, তো 4 সেল স্টেজে এখানে কিন্তু এলো, যেটাকে আমরা 4 স্টেজ প্রো এমব্রায়ো কোয়াড্রেন্ট বলছি। এরপর কি হয়, এরপর এই জায়গাটায় একটা পেরিক্লিনাল ডিভিশন হয়। পেরিক্লিনাল ডিভিশন, তো একটা গ্লোবের মতো ভাবলে তোমাকে এইভাবে ভাবতে হবে। তুমি যখন লঙ্গিচুডিনাল বা ট্রান্সভার্স দেখছো, তখন তোমাকে এইভাবে বা এইভাবে ভাবলেই হয়ে যাচ্ছে। যখন পেরিক্লিনাল ডিভিশন হচ্ছে, তখন কিন্তু সেটাকে রাউন্ড শেপে হচ্ছে। তার মানে এখানে কিন্তু সবকটা সেলই, 4টে সেল ছিল, 4টে সেলই একবার করে ডিভাইড হয়ে গেল। তার মানে এখানে কিন্তু 8টা সেলে কনভার্ট হয়ে গেল। ভালো করে খেয়াল করো, 8টা সেলে কনভার্ট হলো। তো কীরকম হলো, যদি গোল মতো ভাবছো, তো প্রথমে এরকম ডিভিশন হওয়ার পর যখন এরকম ডিভিশন হলো, তো 4টে সেল হলো। এরপর ওই 4টে সেলের এরকম করে ডিভিশনটা হয়ে গেল। তো সেক্ষেত্রে এই 4 সেলড যেটা ছিল সেটা কিন্তু 8 সেলড হয়ে গেল, এবং যেটা কোয়াড্রেন্ট ছিল সেটা অকট্যান্ট হয়ে গেল। অকট্যান্ট হয়ে গেল। তো 8 কোষযুক্ত কিন্তু এখানে পরিণত হলো। দেখো যখন 8 সেল স্টেজ আসছে, খুব ভালো করে বুঝবে। 8 সেল স্টেজ আমরা আগেই দেখলাম যে এটা পেরিক্লিনাল ডিভিশন হওয়ার জন্য সেখানে কিন্তু 8 সেল স্টেজ, যেটাকে আমরা অকট্যান্ট বলছি। তো এই অকট্যান্টের ক্ষেত্রে কী হচ্ছে, দুটো টায়ারে সেল আসছে, 2 টায়ার্স অফ সেল, মানে দুটো লেয়ারে সেল আসছে। টায়ার্স মানে হলো লেয়ার, দুটো লেয়ারে সেল আসছে। তো এখানে উপরের যে 4টে, 1 2 3 4, উপরের যে 4টে সেল দেখছি সেটা একটা টায়ার, আর নিচে যে 4টে সেল দেখছি সেটা একটা টায়ার। তো উপরের টায়ারের যে সেল দেখছি তাকে বলা হয় হাইপোবেসাল সেল, এবং নিচে যে টায়ারটা দেখছি সেটাকে হচ্ছে এপিবেসাল সেল। আবারও বলছি বারবার, কিন্তু এবার সেই চালাজাল রিজিয়নের কথা মাথায় রেখে কিন্তু ভাবতে হবে। যেটা হাইপোফাইসিস রিজিয়নের সঙ্গে থাকছে সেটা হাইপোবেসাল সেল, এবং তারপরে নিচের দিকে যেটা সেটা এপিবেসাল সেল। ছবিটা উল্টে দিলে কিন্তু তখন উপরে চলে যাবে এপিবেসাল সেল, তারপরে হাইপোবেসাল সেল, তারপরে হাইপোফাইসিস দিয়ে নিচের অংশটা আসবে। এটা বারবার মাথায় রাখার ব্যাপার রয়েছে। তো যে হাইপোবেসাল সেল, মানে উপরের টায়ারে যে হাইপোবেসাল সেল আমরা এখানে দেখছি, সেই হাইপোবেসাল সেল থেকে কি কি হয় দেখো। হাইপোবেসাল সেল, সেখান থেকে হাইপোকর্টাইল হয়। আমরা টার্মগুলো হয়তো শুনেছি। হাইপোকর্টাইল হয়, যে হাইপোকর্টাইল থেকে র্যাডিক্যাল তৈরি হয়, যাকে ভ্রূণমূল বলি আমরা। র্যাডিক্যাল তৈরি হয়, সেই র্যাডিক্যাল থেকে আলটিমেট ট্যাপ রুট, একদম নিচে ট্যাপ রুট লেখা আছে, ট্যাপ রুট বা প্রধান মূল তৈরি হয়। মানে র্যাডিক্যাল থেকে মূল তৈরি হয়। যেহেতু দ্বিবীজপত্রীর ক্ষেত্রে বলছি, আমরা ওই জন্য ট্যাপ রুট বা প্রধান মূলের কথা লিখে দিয়েছি। তার মানে কি, যে অকট্যান্ট স্টেজে
2 টায়ারের সেল তৈরি হচ্ছে, তার মধ্যে এপিবেসাল সেলের 4টে সেল, হাইপোবেসাল সেলের 4টে সেল। এই উপরের হাইপোবেসাল সেল যেটা, সেই হাইপোবেসাল সেল থেকে আমরা হাইপোকর্টাইল পাচ্ছি, এবং যে হাইপোকর্টাইল থেকে পরবর্তীকালে বা এইটা বলা যায় যে হাইপোবেসাল সেল থেকে আলটিমেট আমরা হাইপোকর্টাইল এবং র্যাডিক্যাল দুটো তৈরি হয়। অ্যাকচুয়ালি কি হাইপোবেসাল সেল থেকে এই দুটো তৈরি হয়, কিন্তু হাইপোকর্টাইলটা র্যাডিক্যাল তৈরি করতে সাহায্য করে। সেই জন্য আমরা এটা লিখতে পারি, আমরা এইটা ডাইরেক্টও লিখতে পারি যে হাইপোবেসাল সেল থেকে হাইপোকর্টাইল এবং র্যাডিক্যাল তৈরি হয়, এবং যে র্যাডিক্যাল থেকে তৈরি হয় ট্যাপ রুট বা প্রধান মূল। তাহলে অবশ্যই এটা যদি রুট ক্যাপ হয় হাইপোফাইসিস রিজিয়ন, তো হাইপোবেসাল সেল থেকেই যে রুট তৈরি হবে এটা বলার অপেক্ষা রাখে না। এখানে এপিবেসাল সেল যেটা রয়েছে, সেই এপিবেসাল সেল থেকে একবার দেখো, যে এপিবেসাল সেল রয়েছে সেই এপিবেসাল থেকে 3টে জিনিস তৈরি হয়। একটা হলো 3টে জিনিস, একটা হলো এপিকর্টাইল, এখানে হাইপোকর্টাইল দেখেছিলাম, এখানে এপিকর্টাইল মানে ভ্রূণ মুকুল যেটাকে আমরা বলি সেটা এপিকর্টাইল, এবং 2টো কটিলিডন্স। আমরা যেহেতু ডাইকট প্ল্যান্টের ক্ষেত্রে দেখছি, দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে দেখছি, তাহলে 2টো কটিলিডন্স তৈরি হয় এবং তৈরি হয় প্লিমিউল, যেখান থেকে আলটিমেট ডেভেলপ করবে স্যুট মানে বিটব অংশ, মাটির উপরের অংশটা। তার মানে র্যাডিক্যাল থেকে তৈরি হয় রুট, আমরা আগে দেখেছি, এবং প্লুমিউল থেকে তৈরি হয় স্যুট। সেই দুটোই কিন্তু এখানে আলটিমেট তৈরি হবে। র্যাডিক্যালকে তৈরি করতে সাহায্য করে হাইপোকর্টাইল, এবং প্লুমিউলকে তৈরি করতে সাহায্য করে এপিকর্টাইল। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে হাইপোবেসাল সেলের যে 4টে সেল সেখান থেকে আলটিমেট এগুলো ডেভেলপ করবে, এবং এপিবেসাল সেলের যে 4টে সেল সেখান থেকে আলটিমেট এটা ডেভেলপ করবে। তার মানে উপর দিকের এই পোর্শনটা থেকে আলটিমেট রুট সিস্টেম তৈরি হবে, এই পোর্শন থেকে রুট সিস্টেম তৈরি হবে, এবং নিচের যে টায়ার রয়েছে সেখান থেকে স্যুট সিস্টেম তৈরি হবে পরবর্তীতে, এবং সঙ্গে 2টো কটিলিডন্স থাকছে। ঠিক আছে, এই অবস্থা পর্যন্ত দেখো। এরপর আমরা এই জায়গাটাকে মুছে দিয়ে তারপরের ছবিটা এখানে আমরা আঁকছি। দেখো এখনও পর্যন্ত এখানে রাখা সম্ভব হয়েছে, সেই জন্য রাখা আছে। তো যেটা 8 সেল স্টেজ ছিল, আমরা এবার কিন্তু পরপর স্টেজগুলোর নামগুলো মনে রাখবো। তো প্রথমে 4 সেলযুক্ত নিচের সেল ছিল, সেখানে কোয়াড্রেন্ট বলেছিলাম। 8 সেলযুক্ত দশা, যেখানে এখানে নিচে আমরা দেখিয়েছি অক্ট্যান্ট এখনও রাখা আছে, এবং এই অক্ট্যান্ট এখন কিন্তু 16 সেলে কনভার্ট হবে। তো কীরকম হবে আমরা ডিভিশনটা দেখাইনি ওই জন্য। তো এটা 8টা সেলযুক্ত অবস্থা, সেটা আমরা ওখানেই দেখেছিলাম। এরপরে এই 8টা সেলেরই আর একবার পেরিক্লিনাল ডিভিশন, যেমন বললাম রাউন্ড করে ডিভিশনটা হবে। তো এই পেরিক্লিনাল ডিভিশনটা হওয়ার জন্য এখানে পেরিক্লিনাল ডিভিশন হলো, সেই জন্য এখানে আমরা টোটাল 16টা সেল পেয়ে গেলাম। এই যে গ্লোবিউলার এমব্রায়ো, এটা বলা হয় গ্লোবিউলার এমব্রায়ো। তাহলে এখানে যেমন আমরা অক্ট্যান্ট বলছিলাম, এই জায়গাতে আমরা গ্লোবিউলার এমব্রায়ো, এখান পর্যন্ত কিন্তু আমরা প্রো এমব্রায়ো লিখছিলাম। দেখো কোয়াড্রেন্টের ক্ষেত্রেও প্রো এমব্রায়ো লিখেছিলাম, এবং এখানে অক্ট্যান্টের ক্ষেত্রেও কিন্তু প্রো এমব্রায়ো, এমব্রায়োর আগের অবস্থা লিখছিলাম। এখানে যখন লিখছি তখন কিন্তু গ্লোবিউলার এমব্রায়ো লিখছি। গ্লোবিউলার কেন? গোল মতো স্ট্রাকচার, যেহেতু স্ট্রাকচারটা গোল মতো সেই জন্য গ্লোবিউলার বলা হচ্ছে। তো গ্লোবিউলার এমব্রায়োর ক্ষেত্রে এখানে কিন্তু টোটাল আমরা 16টা সেল পাচ্ছি। ঠিক আছে, এবার দেখো এই 16টা সেলের কি হয়, এখানে বাইরের দিকের যে লেয়ারগুলো আসে, বাইরের দিকের যে লেয়ার তৈরি হয়, সেই লেয়ার থেকে ডার্মাটোজেন তৈরি হয়, যে ডার্মাটোজেন থেকে আলটিমেট পরবর্তীতে এপিডার্মিস তৈরি হয়, এপিডার্মিস রিজিয়ন তৈরি হবে। এরপর প্রোক্যাম্বিয়াম একদম ভিতরের দিকে যে সেলগুলো আসবে বা সেল আসবে, সেই সেলগুলো থেকে প্রোক্যাম্বিয়াম তৈরি হবে, যেখান থেকে পরবর্তীকালে ভাস্কুলার বান্ডিল আসবে, এবং মাঝে যেগুলো পড়ে থাকবে সেখান থেকে গ্রাউন্ড মেরিস্টেম, সেটা গ্রাউন্ড মেরিস্টেম পরবর্তীকালে কর্টেক্স হবে। তার মানে এখান থেকে কর্টেক্স হবে আলটিমেট, এবং এই প্রোক্যাম্বিয়াম থেকে আলটিমেট আসবে ভাস্কুলার বান্ডিল। এইভাবে কিন্তু গ্লোবিউলার এমব্রায়ো পর্যন্ত 16 সেল দশায় কিন্তু আমরা এই ছবিটা পাচ্ছি। তো এরপর কিন্তু এখানে ডিভিশন চলতেই থাকবে। এবার দেখো এই এমব্রায়ো পোর্শনটা যত বাড়তে থাকছে তত তার খাবারের প্রয়োজন হচ্ছে, আর যত খাবারের প্রয়োজন হচ্ছে তত কিন্তু এখানে সাসপেন্সার সেলের যে লেন্থ, সেই লেন্থটা কিন্তু সংখ্যাটা বাড়বে, তার মানে লেন্থটা বাড়বে, তার মানে আরও নিচের দিকে যে এমব্রায়ো স্যাক আমরা পেয়েছিলাম সেই এমব্রায়ো স্যাকের নিচের দিকে ঠেলতে থাকবে এমব্রায়োটাকে। তো এখানে আমাদের জায়গা নেই বলে আমাদের আরও বেশি সেল আঁকা সম্ভব হয়নি, সেই জন্য আমরা এই অবস্থা পর্যন্ত এঁকেছি। এরপর কিন্তু আমরা দেখছি যে কি হবে। তো এইখানটা কিন্তু আরও অনেক সেল আছে, এটা কিন্তু তোমাকে সবসময় ধরে রাখতে হবে যে এখানটা সেলটা আরও অনেক বেশি আছে।
তো এখানে এরকমের গ্লোবিউলার সেল তাহলে এখানে 16 সেল পর্যন্ত পেলাম, তাহলে 8 ছিল সেখান থেকে 16 হলো। এরপর কিন্তু 16 থেকে যেমন 32 হয়, 32 থেকে 64, এরকম করে সেলটা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে। তো এখানে কি হয়, একটা জিনিস এখান থেকে কন্টিনিউ করতে থাকি, সেটা হলো যে এই যে দশাটা এরপর যখন আসছে কি হয়, নিচের দিকে ঠেলছে, নিচের দিকে নামছে, ঠিক আছে। এবার খাবারের কিন্তু অভাব হচ্ছে, ঠিক আছে, খাবারের অভাব হচ্ছে। যেহেতু খাবারের অভাব হচ্ছে, তো এখানে কি হতে আরম্ভ করে, এই যে আমরা স্ট্রাকচারটা যেটা গোল মতো স্ট্রাকচারটা পাচ্ছিলাম, সেই গোল মতো স্ট্রাকচারটা কিন্তু আলটিমেট এরকম করে হার্ড শেপ স্ট্রাকচার নিয়ে আসতে থাকে, হার্ড শেপ স্ট্রাকচার, ঠিক আছে। এই হার্ড শেপ যে স্ট্রাকচার, সেই হার্ড শেপ স্ট্রাকচারের ক্ষেত্রে এরপরে দেখো এই জায়গা থেকে বাকি ওই সাসপেন্সারের যে অংশগুলো, সেই অংশগুলো অবশ্যই থাকবে, বাকি যেগুলো ছিল সেখান থেকে কিন্তু এগুলো অবশ্যই কন্টিনিউয়াসলি কিন্তু এগুলো থাকবে, এগুলো কন্টিনিউয়াসলি থাকবে যেমন থাকছিল। এবং শেষে কিন্তু আমরা যে সাসপেন্সারের যে হস্টোরিয়ার কথা বলছিলাম, সেই হস্টোরিয়াল সেলটাও থাকবে। তো এটা কেন হলো, এরকম কেন ডিভিশনটা, মানে এরকম কেন ভাগ হতে আরম্ভ করলো? অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো খাবারের জন্য। যখন নিচের দিকে নেমে যাচ্ছে, তখন যখন খাবার কম পড়ছে, তখন কি হচ্ছে, যে সাইডের পোর্শনগুলো, সেই সাইডের পোর্শনগুলো আরও বেশি করে বাড়তে শুরু করলো। তো এই যে স্টেজ, এটাকে হার্ড শেপড এমব্রায়ো বলা হয়, ঠিক আছে, হার্ড শেপড এমব্রায়ো বলা হয়। তো যেটা গ্লোবিউলার এমব্রায়ো ছিল, সেখান থেকে হার্ড শেপড হলো। তার মানে এদের যে ডিভিশন, ভেতরে তো সেলে ভর্তি আছে, যেমন বুঝতে পারছো এখানে 16 সেল পর্যন্ত আঁকা হয়েছে, এরপর কিন্তু আর আঁকা যাচ্ছে না বা আঁকছি না, সেখানে তো সেলে ভর্তি আছে, যেখানে কিন্তু এই দুটো জায়গায় কিন্তু ডিভিশনটা কন্টিনিউয়াসলি কিন্তু অনেক বেশি হতে আরম্ভ করছে। সেই জন্য দেখো এখানে হার্ড শেপ একটা ব্যাপার কিন্তু এখানে আসতে আরম্ভ করেছে। এখানে এবার দেখো এই জায়গাতে যে সেল থাকবে, সেই জায়গায় কিন্তু আমরা আলটিমেট এখানে যে এপিকর্টাইল লিজিয়ান, সেই এপিকর্টাইল লিজিয়ান থেকে এখানে যে প্লুমিউলের কথা বলা হচ্ছে, সেই প্লুমিউলকে কিন্তু আমরা এখানে পাবো। এবং এই যে উপরের দিকের অংশ থাকছে, এই যে উপরের দিকের অংশ এখানে পাচ্ছি, এটা লাল দিয়ে দিচ্ছি, উপরের দিকের অংশ এখানে যে সেল পাবো, সেখানে কিন্তু আমরা আলটিমেট র্যাডিক্যালের অংশ পাবো, র্যাডিক্যাল, এবং এখানটা প্লুমিউলের অংশ পাবো, ঠিক আছে। তো এইভাবে কিন্তু ডেভেলপমেন্টটা আরও চলতে থাকছে। তো এখানে আমরা যেমন হার্ড শেপড আমরা এখানে পেলাম, তো দুটো সাইডে কিন্তু ডেভেলপমেন্টটা বা গ্রোথটা অনেক বেশি হচ্ছিলো সেখানে। এই পাশের সেলগুলো খাবার পাওয়ার জন্য, খাবারগুলো কীভাবে পায়, সেটা হলো আমার যে এমব্রায়ো স্যাকের মধ্যে আছে, যেখানে এন্ডোস্পার্ম রয়েছে, সেই এন্ডোস্পার্ম তো ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে রেখেছে, সেই সঞ্চিত খাদ্যবস্তু সেখানে কিন্তু চারিদিক থেকে অ্যাবজর্ব করে, সেই অ্যাবজর্ব করা খাবারগুলো কিন্তু খায় এবং আস্তে আস্তে বাড়তে থাকে। তো এরপরে এই যে হার্ড শেপড যে সেল যে স্টেজ ছিল, সেই স্টেজটা এরপরে কিন্তু এইরকম একটা স্টেজে পরিণত হয়, যেটাকে আমরা টর্পেডো বা হর্স শু শেপড স্টেজ বলছি। তো কি হয়, এখানে ডেভেলপমেন্টটা আরও বেড়েছে, মানে এখানে যে জায়গাগুলো বাড়তে লেগেছিল সবে, সেই জায়গাগুলো কিন্তু এখানে আরও অনেক বেশি ডেভেলপ করেছে, দেখো দুটো ডেভেলপ করেছে। এবং এই দুটো অংশ কিন্তু পরবর্তীকালে কটিলিডন্সে কনভার্ট হয়েছে। দেখো এখানে দেখিয়েছি আমরা, কিন্তু এখানে ভেতরের সেলগুলো ফিল আপ করিনি, এখানে দুটো কটিলিডন, যেহেতু আমরা দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের পরিস্ফুটন দেখছি, তাহলে এখানে দুটো কটিলিডনে পরিণত হচ্ছে। এবং এই জায়গাটা একটু খেয়াল করো, আগে থেকে আমরা দেখাচ্ছিলাম বারবার যে একদম যে উপরের দিকে পোরশন যেখান থেকে সাসপেন্সারের সেলগুলো ছিল এবং হাইপোফাইসিসটা যে জায়গায় ছিল, সেখানে কিন্তু আলটিমেট আমরা র্যাডিক্যালকে পাচ্ছি। এবং তার জাস্ট উল্টো দিকে এখানে এসে ছবিটাই বুঝতে পারবে, এই স্টেপটার পর এটা, যেখানে আমরা টর্পেডো বা শু শেপড স্টেজ বলছি, এবং তারপর এটা একটা ম্যাচিওর এমব্রায়োর ছবি এখানে আঁকা আছে। তো সেখানে তিনটে কম্পেয়ার করে দেখো ব্যাপারটা কি। তো এখানে যেমন এখানে র্যাডিক্যাল ছিল, এখানেও র্যাডিক্যাল, এবং এই অংশে সেই র্যাডিক্যালটাই রয়েছে, এখানে প্লুমিউল, এই জায়গাতে প্লুমিউল তৈরি হয়েছে, এবং এখানেও সেই প্লুমিউলটা ওখানেই আছে। এবার র্যাডিক্যালের আগে হাইপোকর্টাইল রিজিয়ন এবং প্লুমিউলের উপরে এপিকর্টাইল রিজিয়ন, কেননা এপিকর্টাইল রিজিয়ন থেকে প্লুমিউল তৈরি হয় এবং হাইপোকর্টাইল রিজিয়ন র্যাডিক্যাল তৈরি করতে সাহায্য করে, এটা আমরা আগেই জেনে নিয়েছি, যে র্যাডিক্যাল থেকে রুট হয় এবং যে প্লুমিউল থেকে শুট হয়। তো আলটিমেট এই যে হাইপোকর্টাইল এবং এপিকর্টাইল রিজিয়নকে যদি আমরা একটা কাল্পনিক অক্ষ হিসাবে ধরে নিই,
একটা অ্যাক্সিস ধরে নিই, তো এটাকে বলা হয় এমব্রায়োনাল অ্যাক্সিস। এই এমব্রায়োনাল যে অ্যাক্সিস, সেই অ্যাক্সিসের একটা প্রান্তে র্যাডিক্যাল, ঠিক উল্টো প্রান্তে প্লুমিউলটা থাকে, যেমন এখানে আছে। এটা হলো সেই এমব্রায়োনাল অ্যাক্সিস যেখানে র্যাডিক্যাল এবং তার উল্টো দিকে প্লুমিউলটা আছে, এবং প্লুমিউলটা দুটো কটিলিডান্সের মধ্যে লুকানো আছে বা চাপা আছে, এটা বলতে পারো। ঠিক আছে, এবং এইখানে দেখো র্যাডিক্যালের উপর দিকে যেটা সাসপেন্সার যে সেলের যে শেষের হাইপোফাইসিয়াল সেল ছিল, সেই হাইপোফাইসিয়াল সেলের আগেই বলেছিলাম রুট ক্যাপ তৈরি হবে, সেখানে কালারটাও কিন্তু ব্লু করে রেখে দিয়েছি। তার মানে সেই হাইপোফাইসিয়াল সেল যেটা, সেই সেলটা থেকে আলটিমেট রুট ক্যাপটা তৈরি হলো। তো এক্ষেত্রে ডাইকটের যে টোটাল এমব্রায়ো, সেই এমব্রায়োটা কিন্তু এখানে ফর্ম করেছে, যে ছবিটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তার মানে হলো যে যত বেশি করে ডেভেলপমেন্টাল স্টেজটা এগিয়ে যাবে, যত বেশি করে ডেভেলপমেন্টাল স্টেজটা এগিয়ে যাবে, তার সাসপেন্সারি সেলের সংখ্যা বাড়বে এবং সেটা এমব্রায়োটাকে আরও নিচের দিকে পৌঁছে দেবে। যে ছবিটা একবার শেষ মুহূর্তে আমরা দেখে নিতে পারি একবার কি হলো ব্যাপারটা বলছি এরকম। যদি এটা এমব্রায়ো স্যাক ছিল, এমব্রায়ো স্যাকের ভিতরটা টোটাল ধরে নিলাম খাবারে পরিপূর্ণ আছে। এবার এখান থেকে যে সাসপেন্সারি ব্যাপারটা ছিল, এটা সাসপেন্সারি সেলের সেই উপরের সেলটা, এবং যতটা সম্ভব আমরা ধরে নিলাম সাসপেনশনটা যতটা সম্ভব নিচের দিকে নেমে এসছে। আমরা ধরে নিলাম এরকম নিচের দিকে নেমে এসছে, কারণ যত দিন গেছে তত কিন্তু খাবারের ক্রাইসিস হয়েছে, তত কিন্তু তাকে নিচের দিকে ঠেলে দিতে হয়েছে, এবং যে নিচের দিকে ঠেলে দেওয়াতেই সাহায্য করে এই সাসপেন্সারি সেলটা। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই ছবিটা এখান থেকে হবে, আশা করি বুঝতে পারছো। এই ছবিটা আলটিমেট এখানে, তার মানে এই টোটাল অংশটা যেহেতু ডিম্বক, সেই ডিম্বকটা আলটিমেট বীজে পরিণত হবে। তাহলে এটা যদি আলটিমেট সিড হয়, তাহলে এটা আলটিমেট এমব্রায়ো, এটা আলটিমেট এমব্রায়ো হয়ে যাবে। আর যেহেতু ওভিউলটা আলটিমেট এখানে ঘেরা আছে, বুঝতেই পারছো, তো গোটা ওভারির মধ্যে, তাহলে গোটা ওভারিটা যখন এটা এক একটা ওভিউল কিন্তু, এই এক একটা ওভিউল কিন্তু সিডে পরিণত হচ্ছে। তাহলে এখানে যে ইন্টিগুমেন্ট, সেই ইন্টিগুমেন্টটা সিডের যে ত্বক, যে বীজ ত্বক, সেটাকে কনভার্ট হবে ইন্টিগুমেন্টটা। যেহেতু এখানে ডিম্বকের ত্বক আছে, তাহলে ডিম্বকটা যদি বীজ হয়, তাহলে ডিম্বকের যে ত্বক আছে, সেই ত্বকটা কিন্তু আলটিমেট ইন্টিগুমেন্টটা কিন্তু বীজ ত্বকে পরিণত হবে। এবার এই ওভিউলটা কোথায় আছে সেটা নিশ্চয়ই ভালো করে জানো, কারণ অনেক আগে থেকে বোঝানো হচ্ছে, অনেক আগের ভিডিওতে সব বোঝানো হয়ে গেছে। এই ওভিউলটা যে জায়গায় আছে, সেই ওভারিটা কিন্তু আলটিমেট ফলে পরিণত হবে। তার মানে ফলের মধ্যে বীজ, এটা বীজ, এবং সেই বীজের মধ্যে ভ্রূণ বা এমব্রায়ো এখানে এইভাবে তৈরি হবে। আশা করি বুঝতে পেরেছো দ্বিবীজপত্রী উদ্ভিদের দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের পরিস্ফুটন আশা করি বুঝতে পেরেছো। তোমরা একটা কাজ করবে, সেটা হলো ভিডিওটাকে পজ করে একটা খাতায় কিন্তু টোটাল প্রপার স্টেপ, আমি যেগুলো মুছে দিয়েছি, মুছে দেওয়ার আগের স্টেপগুলোকে প্রপারলি আঁকবে। ঠিক আছে, আঁকলে আশা করি গোটা যে আইডিয়াটা নিয়ে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আর যদি সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, এবং হোয়াটসঅ্যাপও করতে পারো, আমি বাকি ব্যাপারগুলোকে ফোকাস করে দেবো। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।